আমরা একটু দেখি, আমরা অনেকগুলো টাস্ক এখানে তৈরি করছিলাম তাই না, যেগুলো আমরা করার চিন্তা ভাবনা করছি। এখানে প্রথম টাস্কটা হচ্ছে কি, সেকশন পেজ ব্যবহার করতে হবে এবং 5 পাতার একটি রিপোর্ট তৈরি করতে বলছে। আমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা 10 পাতাও করতে পারি, কোনো ব্যাপার না। তবে আমাদের যে শর্তগুলো, সেই শর্তগুলো আমাদের মেনটেন করতে হবে, তাই নাকি? তো এখানে কি আছে, সেকশন পেজের ব্যবহার আমরা করব। প্রথম পেজ পোর্ট্রেট হবে, দ্বিতীয় তৃতীয় পেজ ল্যান্ডস্কেপ হবে এবং আলাদা হেডার ফুটার হবে প্রত্যেকটা সেকশনে। তো প্রত্যেকটা সেকশন বলতে আমরা প্রথম পেজ পোর্ট্রেট করব, দ্বিতীয় তৃতীয় পেজ বা বাকিগুলো সব ল্যান্ডস্কেপ যদি করি তাহলে মাত্র 2টা সেকশন হয়। কিন্তু যদি এমন করি যে প্রথম পেজ পোর্ট্রেট করলাম, দ্বিতীয় এবং তৃতীয় পেজ ল্যান্ডস্কেপ করলাম, চতুর্থ এবং পঞ্চম পেজ আবার পোর্ট্রেট করলাম, তাহলে সেকশন কয়টা হয়? 3টা সেকশন হয়। আমরা কি এটা বুঝি? আচ্ছা, যদি 3টা সেকশন হয় আমরা 3টা সেকশন অনুযায়ী করি, কারণ এখানে দ্বিতীয় এবং তৃতীয় আলাদাভাবে একেবারে মেনশন করে দেয়া আছে, তাই নাকি? তো আমরা একটা ফাইল নিলাম, ব্ল্যাঙ্ক ফাইল, যেখানে এই আমি প্রথম পেজে আছি, দ্বিতীয় পেজকে ল্যান্ডস্কেপ করতে বলছে। আমি প্রথম পেজে থাকা অবস্থায় আমি সেকশন ব্রেক নিব। কোথা থেকে? লেআউট থেকে, ব্রেক, নেক্সট পেজ। দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ হলো, এটাকে ল্যান্ডস্কেপ করলেই ল্যান্ডস্কেপ হয়ে গেল দ্বিতীয় পেজ। এইখানে আমি লেখালেখি যতই করব, যত নিচেই যাব, প্রত্যেকটা ল্যান্ডস্কেপ হতে থাকবে, কারণ এই সেকশনটা ল্যান্ডস্কেপের সেকশন। তো আমি এখানে ম্যানুয়াল একটা পেজ ব্রেক দেই। ম্যানুয়াল পেজ ব্রেক কিভাবে দেয়? কন্ট্রোল এন্টার, ম্যানুয়াল পেজ ব্রেক দিলাম, 3 নম্বর পেজে চলে আসলাম। 3 নম্বর পেজ কি? ল্যান্ডস্কেপ। এখানে এসে আরেকটা ব্রেক দেই, সেকশন ব্রেক, এই দিলাম সেকশন ব্রেক। এখন যেটা আসলো এটা প্রোটেক্ট করে দেই। তো এবার একটু দেখি, আচ্ছা সেকশন ব্রেক দিলাম, কিন্তু সেকশন ব্রেকটা পরের পেজে গিয়ে দেওয়া লাগতো। যাই হোক, আমরা সেকশন ব্রেক দিলাম এবং পরের পেজে এসে আমরা প্রোটেক্ট করলাম। এবার একটু দেখি পেজগুলো। প্রথম পেজ প্রোটেক্ট, পরের পেজ ল্যান্ডস্কেপ, পরেরটাও ল্যান্ডস্কেপ, পরেরটা প্রোটেক্ট, এই লাস্টেরটা প্রোটেক্ট। এটা থেকে আমরা যত ম্যানুয়াল ব্রেক দিব প্রোটেক্টই হবে। তো এইখানে এখন বর্তমানে টোটাল 5টা পেজ আছে। এইভাবে দেখাইলে 5টা পেজ বোঝা যায়। এই যে এখন 5টা পেজ বোঝা যাচ্ছে, তাই না? 5টা পেজের আমাদের প্রথম পেজ প্রোটেক্ট, দ্বিতীয় এবং তৃতীয় পেজ ল্যান্ডস্কেপ এবং তার পরেরগুলো প্রোটেক্ট। এখানে সেকশন 3টা। এটা হচ্ছে ফার্স্ট সেকশন, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এটা তো আমরা বুঝি। এখন এই 3টা সেকশনে 3 রকমের হেডার দিব। 3টা সেকশনের পেজ নাম্বার শুরু করব এখান থেকে, দ্বিতীয় পেজে, প্রথমটায় পেজ নাম্বার রাখবো না। তো এই মুহূর্তে আমরা একটু দেখি, আমরা ছোট অবস্থায় করি তাহলে বোঝা যাবে। এই উপরে লেখালেখির উপরে ডাবল ক্লিক করলে আমাদের সেকশন চালু হয়, মানে হেডার ফুটার চালু হয়। হেডার ফুটার চালু হলে আমরা দেখতে পাই হেডার সেকশন 1, হেডার সেকশন 2, হেডার সেকশন 3, ওই আচ্ছা 3 হয়েছে, হেডার সেকশন 4 হয়েছে, 4টা সেকশন হয়ে গেছে। এখানেও একটা সেকশন হয়ে গেছে আলাদাভাবে, 2বার ব্রেক হয়ে গেছে, যে কারণে আলাদা সেকশন হয়ে গেছে। যাই হোক, আলাদা সেকশন থাকুক, সমস্যা নাই। আমাদের এই 2টা সেকশন সেম রাখবো, তাই নাকি? এই 2টা সেকশন আমরা সেম রাখবো, একই রাখবো এই 2টা সেকশন। এই সেকশনটা টোটালি আলাদা করব, এই সেকশনটা টোটালি আলাদা করব। ক্লিয়ার বিষয়টা? এখন এই মুহূর্তে এই সেকশন প্রথমের হেডারে আছি, প্রথমটার হেডারে, ঠিক আছে? আমরা প্রথমটার হেডারে আমরা কিছু লিখি। আপতাপ, আমরা লেখাটা কিন্তু ছোট দেখাচ্ছে, কারণ কি বলতে পারে? অনেক জুম কমিয়েছি এই জন্য। এই যে লেখাটা লিখেছি, এই লেখাটা কিন্তু বাকি জায়গায়ও দেখাচ্ছে।
তাই নাকি? এইখানে যেটা দেখাচ্ছে এখানেও ওইটা দেখাচ্ছে। এখন আমি দ্বিতীয় পেজে আছি, প্রথম পেজে তো আমার লিঙ্ক টু প্রিভিয়াস বলতে কিছু থাকবে না, কারণ প্রথম পেজে লিঙ্ক টু প্রিভিয়াস বলতে কোনো কিছু নেই, কারণ এর প্রিভিয়াসে তো কিছু নাই। দ্বিতীয় পেজে লেখা আছে লিঙ্ক টু প্রিভিয়াস হেডার ফুটার অপশনে, তার মানে এই দ্বিতীয় পেজের লেখাটা প্রথম পেজের সাথে লিঙ্ক করা। আমরা লিঙ্ক টু প্রিভিয়াস কেটে দিলে দ্বিতীয় পেজকে আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি। এটার সাথে সেকেন্ড সেকশন কথাটা লিখে দিই, ঠিক আছে? সেকেন্ড সেকশন লিখে দিলাম। এবং প্রথম পেজের ক্ষেত্রে এভাবে আছে, প্রথম পেজের এটা আমরা একটু চাইলে বড় করতে পারি, ফন্টটা বড় করলে একটু বড় দেখাবে, বোঝা যাবে। এবং সেন্টার করলাম, এর পাশাপাশি বোল্ড করলাম। এটা প্রথম সেকশনে করলাম। দ্বিতীয় সেকশনে কিন্তু কিছুই হলো না, কারণ লিঙ্ক টু প্রিভিয়াসটা আমরা উঠিয়ে দিছি। দ্বিতীয় সেকশনে আমরা এভাবেই রাখতেছি। তৃতীয় সেকশনে একটু আসি, এই এটাকে আমরা সেম রাখতেছি বিধায় এটার সাথে এটা লিঙ্ক রাইখা দিব, এটার সাথে এটা লিঙ্ক রাইখা দিব। এইটার লিঙ্ক আমরা ভাঙবো আবার, কারণ কি আমরা চাচ্ছি এর পূর্ববর্তী কোনোটার সাথে লিঙ্ক না থাকুক। হেডার ফুটারে এসে লিঙ্ক টু প্রিভিয়াসটাকে কেটে দিলাম এবং এই সেকশনটাকে থার্ড সেকশন করে দিলাম। এবং এটাকে আমরা বোল্ড করে বড় করলাম এবং এইখানটায় যেটা আছে দ্বিতীয় সেকশন হিসাবে যেটা আছে এটাকে এই পাশেই রাখলাম, এটা সেন্টার করলাম না, এই পাশে রেখে বোল্ড করলাম। তো এখন আমরা দেখি আমাদের টোটাল তিনটা সেকশন, তিনটা সেকশনের এই সেকশনটা যেরকম, এই দুইটা একরকম এবং এইটা আর একরকম। আমরা যদি বড় করি তাহলে দেখা যাবে এই হচ্ছে প্রথম সেকশন, এটাও দ্বিতীয় সেকশন, এটাও দ্বিতীয় সেকশনের আন্ডারে, এবং তৃতীয় সেকশনে এসে এটা হয়েছে। তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে পেজ ব্রেকের উপরে নাকি? তো আমরা এই সেকশন ব্রেকটা করেছি প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ যেভাবে করা লাগে সেটা করেছি। প্রত্যেকটা হেডার ফুটার আলাদা করেছি, পেজ নাম্বার শুধু দ্বিতীয় পেজ থেকে হবে। এই তিনটা আমরা করেছি কিনা? এই তিনটা যদি করি, এই তিনটা আমরা কি গ্রিন মার্ক করে দেই নাকি? এরপরে এইটা দ্বিতীয় পেজ থেকে শুরু, পেজ নাম্বার দ্বিতীয় পেজ থেকে যেহেতু শুরু, আমরা এখানে লেখালেখি রাখতে পারতাম, আমরা লেখালেখি রাখিনি। লেখালেখি রাখলে রাখা যায়, কোনো ব্যাপার না, জাস্ট কি লেখালেখি হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা পেজ নাম্বারে আসি। এবার পেজ নাম্বারের জন্য ফুটারে ডাবল ক্লিক করতে পারি, অথবা ইনসার্ট থেকে পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ, আমরা বটমে পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন বটমে যখন পেজ নাম্বার দিলাম, এখানে পেজ নাম্বার 1 হচ্ছে, এটাই পেজ নাম্বার 2 হচ্ছে, এটাই 3 হচ্ছে। নর্মালি তো এরকম হবে, এটাই তো হওয়ার কথা, কিন্তু আমাদের বলা হয়েছে যে পেজ নাম্বার শুধু দ্বিতীয় পেজ থেকে শুরু হবে, তার মানে প্রথম পেজে পেজ নাম্বার হবে না। তো প্রথম পেজে যদি পেজ নাম্বার না হয়, প্রথম পেজ থেকে যদি এই মুহূর্তে আমরা ডিলিট করে দেই, তাহলে দ্বিতীয় পেজ থেকেও ডিলিট হয়ে যাবে, কারণ দ্বিতীয় পেজের সাথে লিঙ্ক করা। আমরা লিঙ্কটাকে দ্বিতীয় পেজে এসে, দ্বিতীয় পেজের এই ফুটারে এসে লিঙ্কটাকে অফ করে দিব। এবার আমরা প্রথম পেজ থেকে ডিলিট করে দিব। ক্লিয়ার? দ্বিতীয় পেজ থেকে লিঙ্ক অফ করে প্রথম পেজ থেকে ডিলিট করে দিলাম, দ্বিতীয় পেজ থেকে পেজ নাম্বারটা শুরু হয়ে গেল। এখন এমন হতে পারে যদি ওইখানে ওই অপশনটা দেয়া নাই, এটা আমাদের এটা তো সমাধান। যদি এমন হতো যে প্রত্যেকটা সেকশনে নতুন করে পেজ নাম্বার হবে, যেমন আমাদের প্রথম সেকশনে একটাই পেজ ছিল, পেজ নাম্বার প্রথমটা থাকবে না। দ্বিতীয় সেকশন, এই হচ্ছে পেজ নাম্বার, এটা 1 নাম্বার হওয়ার কথা,
সেই হিসাবে এটা 2 নাম্বার পেজ। আবার নতুন সেকশনে এইটা হবে পেজ নাম্বার 1। এমন হতে পারতো না? এটা কি একটু ক্রিটিক্যাল না? এটার জন্য যেটা করতে হবে, আমাদের এই পেজ নাম্বার 2 এ আসলাম, এই জায়গাটা এসে রাইট ক্লিক করে ফরম্যাট পেজ নাম্বার ক্লিক করব এবং এখানে স্টার্টে ক্লিক করে 1 দিয়ে শুরু করে দিব। স্টার্ট 1 দিয়ে শুরু হয়ে গেল। 2 নাম্বার এইটা, সেই দিক থেকে এটা হচ্ছে 3, তাই নাকি? এটা তো আগের বার ছিল 4 নাম্বার পেজ, কারণ প্রথম পেজ যদি আমরা নাও রাখি, পেজ নাম্বার যদি প্রথমটা বাদ দিয়ে দিই, দ্বিতীয়টা তো দ্বিতীয় পেজেই থাকবে, কিন্তু আমরা দ্বিতীয়টাকে 1 নাম্বার পেজ করে দিয়েছি, তাহলে এই 4 নাম্বারটা 3 নাম্বার হয়ে গেছে। আমরা চাচ্ছি এটাও 1 নাম্বার হবে পেজ। এটাও রাইট ক্লিক করে ফরম্যাট পেজ নাম্বার, স্টার্ট 1 থেকে শুরু করব। তো 1 থেকে শুরু করে এটাও 1, এটা সেই অনুযায়ী 2। তো এবার আমরা একটু দেখি ব্যাপারটা কি হলো। আমাদের প্রথমটা পেজ নাম্বার নাই প্রথম সেকশনে, দ্বিতীয় সেকশনে পেজ নাম্বার আছে, প্রথমটায় 1 নাম্বার, দ্বিতীয়টায় 2 নাম্বার। তৃতীয় সেকশনে এসে আবার পেজ নাম্বার শুরু হয়েছে 1 নাম্বার থেকে এবং 2 নাম্বার থেকে। আমরা কি এই জিনিসটা বেশি দেখলাম? পারবো তো? ভিডিও রেকর্ড থাকবে, ভিডিওটা একটু ভালো করে দেখবেন। এটা দেয়া মানে এটা কিন্তু আপনাদের ক্লাসের বাইরের টপিক, ক্লাসে কিন্তু এগুলো থাকবে না, বা মানে পরীক্ষার সময় অ্যাসেসমেন্টের সময় থাকবে না, কিন্তু এগুলো আপনার রিয়েল লাইফে অনেকভাবে লাগতে পারে। তো আমাদের প্রথমটা টোটাল কমপ্লিট। আচ্ছা, ওকে, আমরা এটা গ্রিন কালার করলাম। দ্বিতীয় নাম্বার, প্রফেশনাল সার্টিফিকেট ডিজাইন। একটি সার্টিফিকেট ডিজাইন করতে হবে, মূল টাস্ক এটা। শর্ত বিভিন্ন রকমের থাকতে পারে। তো আমি বলেছিলাম যে এটার জন্য আপনারা অনলাইন থেকে একটা সার্টিফিকেট বা অনলাইন থেকে প্রয়োজনীয় রিসোর্স ডাউনলোড করে ব্যবহার করবেন। তো আমার কাজকে এই মুহূর্তে তাহলে একটা সার্টিফিকেট খুঁজে বের করা। প্রফেশনাল সার্টিফিকেট ডিজাইন টেমপ্লেট সার্চ দিলাম, ইমেজে আসলাম, ইমেজ টুলস থেকে সাইজ থেকে একটু লার্জ সাইজটা নিয়ে নিলাম। এবার একটা সিভি এখান থেকে, মানে একটা সার্টিফিকেট নিব, যে কোনো একটা সার্টিফিকেট, ঠিক আছে? কোনটা নিব, কোনটা ভালো লাগে? কালোটা? এটা এটা আচ্ছা, এটাই নিলাম। রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ। এই ডিজাইনটা করতে আমাদের হয়তোবা একটু সময় লাগতে পারে, আধা ঘন্টা সময় লাগতে পারে, তাই নাকি? এই হ্যাঁ, এটা এই ডিজাইনটা তৈরি করতে হয়তো আমাদের আধা ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু এটা আমরা প্রত্যেকেই করতে পারবো, কারণ এখানে সব শেপ দিয়ে টেক্সট দিয়ে, আর কিচ্ছু না, এখানে আর কোনো কিছু ব্যবহার করা হয়নি। তো যদি আমরা ওইটা করতে চাই, সেখানে পেজ বর্ডার ব্যবহার করা লাগতে পারে, যদিও এই ডিজাইনটা যেটা আমরা মাত্র দেখলাম, ওই ডিজাইনে পেজ বর্ডার নাই, কিন্তু পেজ বর্ডারটা থাকার কথা ছিল, বা পেজ বর্ডারের থাকার মতো অনেক সিভি পাওয়া যায়, মানে অনেক এই সার্টিফিকেট পাওয়া যায়। এই একটা সার্টিফিকেট যদি ধরি, এটার একটা পেজ বর্ডার আছে, তাই নাকি? তো সার্টিফিকেটে প্রায় একটা বর্ডার থাকে, যে সার্টিফিকেটে দেখেন না, যেমন আপনাদের সার্টিফিকেট আছে না, বর্ডার আছে। প্রয়োজনে আমরা এটা বাদ দেই, আমরা একটু আমাদের ব্যক্তিগত সার্টিফিকেট দেখি, একটু রেকর্ড অফ করে দেখি। সেই দিক থেকে আমরা পেজ বর্ডারটা দেখি এবং ওয়াটারমার্কটা দেখি। আমরা সব লেখালেখি এখান থেকে বাদ দেই, একেবারে নতুন পেজ নেই, নতুন এক ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমরা পেজ বর্ডার দেখব, তাই নাকি? পেজ বর্ডারটা কোথায় থাকে জানি? ডিজাইন, পেজ বর্ডার। এইখান থেকে যে বর্ডারটা দিব সে বর্ডার সিলেক্ট করব, কালার সিলেক্ট করব, কালার একটু ভিন্ন কালার দেই, একটু বোঝানোর জন্য যাতে কালারটা ভালো দেখায়। আর্ট দিয়ে দিলাম একটা, এবং আর্টটা একটু ভিন্ন রকমের আর্ট দেই, যা দেখলে কাছাকাছি ওইগুলোর মতো মনে হয়। এবং
চিকন মোটা যা যেটুকু লাগুক এটা করে দেই এখান থেকে এবং ওকে ক্লিক করে দেই। হয়েছে বর্ডার। বর্ডার আমরা দিলাম, ওয়াটারমার্ক দেব। এই ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে যাব টেক্সট ওয়াটারমার্ক এবং এখানে লিখে দিব, যেমন আমাদের প্রতিষ্ঠানের নামই লিখে দেই। এবং একটা ফন্ট দিব, ক্যালিব্রি ফন্টটা বাদ দিয়ে অন্য কোনো ফন্ট দেব। অন্য কোনো ফন্ট, এখানে অনেক ফন্টের নাম আছে, তো এই ফন্টগুলোর ভিতরে সব থেকে মোটা টাইপের একটা ফন্ট আছে যার নাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক। তো আমরা এরিয়াল ব্ল্যাকটা দেই এবং ওকে ক্লিক করি। আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ওয়াটারমার্ক। তো এই ওয়াটারমার্ক অ্যাড করা, কালার অ্যাড মানে ওয়ার্ড আর্ট। এবার একটু ওয়ার্ড আর্টে আসি। যেমন ওয়ার্ড আর্টটা হতে পারে আমাদের কি হতে পারে, যে এইটা হচ্ছে স্কুল সার্টিফিকেট লেখাটা একটু বড় এবং একটা ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয়েছে। যেমন স্কুল সার্টিফিকেট, এই স্কুল সার্টিফিকেট লেখাটা থাকবে মিডলে, আমরা সেটাও জানি সবাই, একটু বড় হবে এবং এইখানে একটা ওয়ার্ড আর্ট ব্যবহার করে দেই, একটু অন্য কোনো ফন্ট ডিজাইন ব্যবহার করে দেই, ফন্টটাকে কালো করে দেই। আচ্ছা, এটা ওয়ার্ড আর্টটা বোঝা যাচ্ছে না, যেটা বোঝা যায় সেই রকম একটা ব্যবহার করি। এবারটা বোঝা যাচ্ছে নাকি? তো এই হচ্ছে ওয়ার্ড আর্টের ব্যবহার। ওয়ার্ড আর্টের আমি ব্যবহার করলাম। এরপরে সার্টিফিকেট দেখে দেখে যা যা তথ্য হয় সেই তথ্যগুলো লিখে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, পেজ, বর্ডার, ওয়াটারমার্ক দেখলাম, ওয়ার্ড আর্টটাও দেখলাম। এরপরে আমরা দেখি হচ্ছে সিগনেচার লাইন। সিগনেচার লাইনটা দেখি তাহলে। সিগনেচার লাইনটা তো সব শেষে এখানে হবে, তাই না? যেমন সবার শেষে সিগনেচার থাকে না? তো সিগনেচার লাইনটা কোথায় থাকে? ইনসার্ট মেনুর এই জায়গাটা এসে এই যে সিগনেচার লাইন ক্লিক করলাম, এইখানে সাজেস্টেড সিগনার, এরপরে সাজেস্টেড কয়েকটা আছে, টাইটেল, ইমেইল, এরকম অনেক ইনফরমেশন আছে। আমরা কোনো কিছু না দিয়ে আমরা জাস্ট আমার নিজের নামটা সিগনেচার হিসেবে ব্যবহার করে জাস্ট ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করলে এটাই শুরুতে এইখানে কার্সর ছিল বিধায় এখানে আসছে। কার্সরটা নিচের দিকে থাকলে নিচের দিকে চলে আসতো। তো কার্সরটা নিচের দিকে এখানে নিয়ে আসি ডাবল ক্লিক করে, নাকি? এবার একটু সিগনেচার লাইন দিয়ে আমি আমার নাম লিখে দিলাম, ধরে নিলাম এটা একটা সিগনেচার। আচ্ছা, পরের পেজে চলে গেছে। এই যে এটাই একটা সিগনেচার লাইন, এটা সিগনেচারের একটা সাইন এখানে আসছে এই হিসাবে। যাই আসুক সমস্যা নাই, সিগনেচার লাইন ব্যবহার করতে বলছে, আমাদের ব্যবহার করা শেষ, এইটুকুই। এরপরে বলছে সেন্টার অ্যালাইনমেন্ট পারফেক্ট হতে হবে। আমরা তো শুরুতেই সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম, এইটাই, তাই নাকি? এখন অন্যান্য আরও ইনফরমেশন লিখলেন, হতে পারে সেটা অন্যান্য নাম, স্কুলের নাম, যেমন কুতুবপুর হাই স্কুল। এরপরে হচ্ছে কি সার্টিফিকেট বলা হয় এটাকে? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই যে লেখাগুলো পাশে থাকে না, এগুলো মিডলে থাকে, সেন্টারে থাকে? সেন্টারে থাকে না? এবং স্কুলের নামটা একটু বড় থাকে না সব দিকে? হ্যাঁ, তো এই যেভাবে থাকে সার্টিফিকেটে যেভাবে হয় আর কি, সেন্টারে আমরা করে নিতে পারি সহজেই। এই পারফেক্ট হয়েছে কিনা এটা কি আমরা যদি পারফেক্ট করার পরে এরকম সরাই দেয় তাহলে কি আর পারফেক্ট হইলো? এটা তো বোঝাই যায় যে পারফেক্ট হয় নাই। তো আমরা দুইটাকে সিলেক্ট করে সেন্টার করে দিলেই পারফেক্ট হয়ে যাবে। তো তাহলে কি আমাদের এটা কমপ্লিট? তাহলে শর্ত 2 মানে টাস্ক 2 ক্লিয়ার। টাস্ক 2 ক্লিয়ার। আমি ফাইলটাকে সেভ করব।
টাস্ক 2 কমপ্লিট। এবার যাব টাস্ক 3 তে নাকি? ডিজাইন পেজ বর্ডার বাদ দিয়ে দেই এখান থেকে, ওয়াটারমার্ক রিমুভ। আচ্ছা, টাস্ক 3 কি বলছে? ফিল অ্যাবল রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হবে, তাই নাকি? একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হবে, সেখানে টেক্সট ফিল রাখবো, চেক বক্স রাখবো, ড্রপ ডাউন লিস্ট রাখবো। এখন আমরা কিন্তু ড্রপ ডাউন লিস্ট ওয়ার্ডে করতে পারি না। এডিটিং রেস্ট্রিকশন অন করে দিব, এডিটিং রেস্ট্রিকশন অন করে দেব। এটা ওয়ার্ডের ক্ষেত্রে একটু কঠিন হয়। তবে আমরা যদি একটা রেজিস্ট্রেশন ফর্ম নেট থেকে ডাউনলোড দেই, একটু দেখে নেই কেমন। জাস্ট রেজিস্ট্রেশন ফর্ম, টেমপ্লেট, ইমেজ, এই একটা রেজিস্ট্রেশন ফর্ম একটু ডাউনলোড করি। এই যে রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে দেখা যাচ্ছে কি নাম, নামের পরে এরকম করে একটা শেপ আছে, আবার ডেট অফ বার্থ, সে এই সব জায়গায় লেখার অপশন থাকবে। এইটা তৈরি করতে হবে, একদম দেখে দেখে এটা তৈরি করা। এখন এই যে নাম, ডেট অফ বার্থ, এই যা যা আছে আমরা একটু লিখে নেই, ঠিক আছে? নাম, ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে এনআইডি নাম্বার, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, এমনই তো হবে, তাই নাকি? তো এইটা যদি দুইটা কলাম করে ফেলি, দুইটা কলামে মানে দুই পাশে রাখি, তাহলে দুইটা কলাম করতে পারি না? কলাম দুইটা করলাম, এই কলামে, আচ্ছা কলাম ব্রেক দিয়ে দেই, এখানে কলাম ব্রেক দেই, পরের পেজে চলে আসবে আর কি, পরের কলামে। এখানে দিলাম এবং এখানে দুইটা স্পেস দিয়ে দিলাম, এখানে দুইটা স্পেস দিয়ে দিলাম। এবার শেপ, শেপ নিলাম, এই জায়গাটায় এই শেপটা দিলাম এবং এটাকে কি একটু অ্যাশ কালার টাইপের দিলাম, আউটলাইনটাকে বাদ দিলাম। আর একটা টেক্সট দিলাম এটার উপরে, টেক্সট বক্স, সেই টেক্সট বক্স, ঠিক আছে? যে টেক্সট বক্সটাকে শেপ ফিল নো, আউটলাইন নো। এখানে এখন যা হয়েছে, এখানে চাইলে এখন লেখা যাবে। তো এই যেটা হলো, এইটাকে আমি এখন ডুপ্লিকেট করে করে এই যেটা করছি, এটা কি আমরা পারবো না করতে? আচ্ছা, তো তাহলে টেক্সট ফিল শেষ। চেক বক্সের ব্যাপারটা এখানে তেমন একটা আসবে না কাজে, চেক বক্স এখানে নাই, ড্রপ ডাউন লিস্ট এটাও এখানে নাই। এবারে হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন, এটা অন করতে বলছে। এডিটিং রেস্ট্রিকশন যদি অন করি তাহলে কি হয় একটু দেখি। এই যেটা আছে, এটাকে জাস্ট ইনফোতে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্ট, এইখানে হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং, ক্লিক করলাম। এই রেস্ট্রিক্ট এডিটিং এর এই পাশে একটা চিহ্ন আসছে যে ফরম্যাটিং রেস্ট্রিকশন নাকি এডিটিং রেস্ট্রিকশন। আমরা করতে চাচ্ছি এডিটিং রেস্ট্রিকশন। জাস্ট টিক দিয়ে দিলাম, আর কিছু না। আমাদের এডিটিং রেস্ট্রিকশন হয়ে গেছে, যদিও এখানে এডিট করা যাচ্ছে কারণ আমার ফাইলটা সেভ করা হয়নি এখনো। এখানে কি ওটা টাস্ক 3 ছিল নাকি?
এটা কাজে লাগবে না, আর কোনো এইটুকুই, এটুকুই এনাফ। এরপরে যেটা আছে ইনভয়েস উইথ ক্যালকুলেশন লজিক, মানে একটি ইনভয়েস বানাও। একটি ইনভয়েস বানাইতে হবে। আমরা ইনভয়েসটা যদি বানাইতে যাই তাহলে কি করতে হবে? একটা ইনভয়েস বানাইতে গেলে কি করতে হয়? টেবিল নিতে হয়, টেবিলের অপশন থাকে, তাই নাকি? একটা টেবিল নিয়ে নিলাম আমাদের মতো করে, এবং অবশ্যই এখানে ইনভয়েস লেখাটা থাকবে। ইনভয়েস লেখাটাকে সেন্টার করব। আচ্ছা, এখানে কলাম তো দুইটা আবার। এবং ইনভয়েসটাকে কি একটু বড় করব, বোল্ড করব, এবং এই টেবিলের যেটা থাকবে এইখানে প্রোডাক্ট নেম, সিরিয়াল এরকমই তো থাকবে, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, আরও একটা ঘর থাকবে যা হচ্ছে অ্যামাউন্ট নামে, তাই তো? আর একটা ঘরের পাশে কিভাবে নিব? এই যেটা করলাম তারা কি বলল? টেবিল স্ট্রাকচার পরিষ্কার। আমাদের টেবিল স্ট্রাকচার যেটা হয়েছে, টেবিল স্ট্রাকচার হয়ে গেছে। কোয়ান্টিটি এবং রেট দেখাবে, দেখিয়েছি। টোটাল অ্যামাউন্টের হাইলাইট থাকবে এটা, তাই নাকি? টোটাল অ্যামাউন্টের এই ঘরটা একটু হাইলাইট করে দেই, জাস্ট হাইলাইট। এবার এখানে কিছু লিখলে সেটা হাইলাইট হবে। আমাদের এটা হয়ে গেল। ইনভয়েসে অন্যান্য লেখা যা যা লাগে সাজানো গোছানো। টেবিলের নিচে যদি একটা মাত্র টেবিলের সাথে যদি টেবিল অ্যাড করি, তাহলে অ্যামাউন্টের নিচে শুধু নিচের দিকে লম্বা ঘর দিলাম, নিচের দিকে একটা। আচ্ছা, এখানে যদি আরেকটা নেন, আর এই সম্পূর্ণটাকে যদি আপনি মার্জ করে দেন, হয়েছে? না স্যার, আমি চাচ্ছি শুধু এইটুকু ওইটুকু নিচেরটাই শুধু থাকবে, আর এই সাইডের এই পাশের টুকু একটু এ পাশে থাকবে না। শুধু এক ঘর। আচ্ছা, আমি একটু ড্র টেবিলে গিয়ে এইটা ড্র করে দিলাম, ঠিক আছে? আর ইরেজ টেবিলে গিয়ে এটা ইরেজ করে দিলাম। এবার দেখেন এই যেটা আছে, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি, ঠিক আছে? এটা চেয়েছিলেন? হ্যাঁ, সেম ভাবে আপনি ড্র টেবিলে গিয়ে ড্র করে দেন, এইটুকু ড্র করে দেন। ইরেজ প্রয়োজন হলে এটা ইরেজ করে দেন, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। যেমন ধরেন আমরা ড্র এবং ইরেজ দুটোর কোনোটা করলাম না, এই রোটা ডিলিট করে দিই, সম্পূর্ণ ডিলিট করে দিই রোটা। আমরা ড্র এবং এটাও বাদ দেই, বাদ দিয়ে শুধু একটা লাইন ধরে এবার আমরা একটু দেখি। এই টেবিলটা এই মুহূর্তে সম্পূর্ণ সিলেক্ট করলাম, টেবিল ডিজাইন থেকে নো বর্ডার করে দিলাম, কোনো বর্ডার নাই এই মুহূর্তে। আমি বর্ডার রাখবো এইটুকুতে বর্ডার রাখবো, অল বর্ডার দিচ্ছি, এইটুকু অল বর্ডার দিলাম। আর এই সম্পূর্ণটা মিলে একটা রাখবো, এইটা দিলাম একটা আউটসাইড বর্ডার। এবার কন্ট্রোল পি দেন, এমনও করা যায়, এটাও সম্ভব। এখন মনে করছেন যে এখানে সম্পূর্ণ একটা লেখা হবে, তিনটা কলাম আছে, মানে তিনটা সেল আছে, তিনটা সেল মিলে একটা সেল তৈরি করবেন। টেবিল লেআউটে এসে মার্জ সেল হয়ে গেল। এইখানেই মার্জ সেল, ইরেজ, ডিলেট, স্প্লিট সেল, এই কাজটা করতে হবে। এই কাজটা দরকার আপনার রিয়েল লাইফের ক্ষেত্রে। টেবিল স্ট্রাকচার, কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, হাইলাইট এটুকু হয়ে গেছে। হেডার এ লোগো বা শেপ বসাও হেডারে, তাই নাকি? হেডার কোথায় আমরা জানি? এই জায়গায় ডাবল ক্লিক করলে চালু হয়ে যায় লোগো বা শেপ। লোগো হলে পিকচার দিয়ে এনে দিব,
শেপ হলে শেপ দিয়ে এখান থেকে শেপ বসাই দেব। ধরে নেই এটা একটা লোগো হয়ে গেছে। এটা শেষ সবার? আচ্ছা, এরপরে বলছে নিউজ লেটার ম্যাগাজিন, নিউজ লেটার অথবা ম্যাগাজিন লেআউট। 2 পাতার নিউজ লেটার বানাও, সেখানে 2টা বা 3টা কলাম হবে। এই নিউজ লেটার সার্চ দিলে পাওয়া যায়, আমরা সার্চ দিয়েও দেখেছি, তাই নাকি? সার্চ দিয়ে দেখেছি কিনা? তো আমরা এই মুহূর্তে নিউজ লেটার সার্চ দিয়ে দেখবো না, আমরা 2-3টা কলাম করব, ট্যাবস র্যাপিং করব, ড্রপ ক্যাপটাও দেখব। এবং এই স্টাইল বলতে, কনসিস্টেন্স স্টাইল বলতে সমানভাবে সব দিকে পুরো ডকুমেন্টে স্টাইলটা থাকবে। এক জায়গায় একভাবে দিলেন, আরেক জায়গায় অন্যভাবে দিলেন, দেখতে ভালো দেখাবে না। তো 2-3 কলাম, 3টে কলাম করেছি, তাই নাকি? তো 3টে কলাম করেছি। টেক্সট র্যাপিং ব্যবহার করতে বলছে ছবি সহ, তার মানে ছবি লাগবে আমাদের। তো ছবি আমি আমার কম্পিউটারে যে আছে সেখান থেকে একটা ছবি নিয়ে নেই, স্ক্রিনশট যা আছে এইগুলোই নিয়ে নিচ্ছি, একটা ছবি। এইটাই ক্লিক করে আমরা এটাকে আনলক করে নিলাম। আনলক করলে এখন দেখা যাচ্ছে কেমন হচ্ছে, টেক্সটের উপরে হচ্ছে, তাই নাকি? ছোট করে নিলাম, এই জায়গাটা এবার দিব। টেক্সট র্যাপিং ব্যবহার করতে বলছে, তাই নাকি? টেক্সট র্যাপিং ছবি সহ, আমাদের ছবি আসছে, এবার টেক্সট র্যাপিং ব্যবহার করব। এই যে টেক্সট র্যাপ টেক্সট দেখা যাচ্ছে, এইটা ক্লিক করে আমরা এই জায়গার যে বিভিন্ন ইনফরমেশন আছে সেই অনুযায়ী আমরা যেটা সিলেক্ট করব সেটাই হবে। টাইট যদি ক্লিক করি তাহলে এভাবে হবে, যদি স্কোয়ার ক্লিক করি তাহলে স্কোয়ার হবে। ঠিক আছে, এই হচ্ছে স্কোয়ার। যদি আরেকটু ছোট করি ছবি তাহলে বোঝা যাচ্ছে, এই হচ্ছে স্কোয়ার। স্কোয়ার হলে এমন হবে। ছবিটা যেহেতু ছোট করেছি এই জন্য আর কি এভাবে দেখাচ্ছে। যদি টেক্সট র্যাপিং স্কোয়ার না করে বিহাইন্ড টেক্সট করি তাহলে কি হলো, লেখার নিচে চলে গেল, এই ছবিটা লেখার নিচে। যদি বিহাইন্ড টেক্সট না করি, ইন ফন্ট করি, তাহলে এবার কিন্তু সবার উপরে। এরপরে যদি এখান থেকে সাধারণত যেটা করে টাইট অথবা স্কোয়ার এইটা করা হয়, এই টাইটটা করা হয়, এটা মানে ফন্টের সাথে মিলে র্যাপিং হচ্ছে, বোঝা যাচ্ছে যে এর সাথে অন্যান্য ফন্ট চারদিক থেকে বসে যাচ্ছে। তো এইটা হচ্ছে ট্যাপস র্যাপিং, আমাদের লেখা অনুযায়ী টেক্সটটাকে সঠিকভাবে বসিয়ে নিতেছে। তো ড্রপ ক্যাপটা দেখতে হবে না? ড্রপ ক্যাপ এই প্রথম লাইনেই আসলাম, প্রথম লাইনে সিলেক্ট করলেও পারি, না করলেও হবে। এই প্রথম লাইনে এসে আমরা ইনসার্ট মেনু থেকে এই ড্রপ ক্যাপ অপশনটাকে থেকে ড্রপড ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ। এরপরে এই লাইনের এখানটা এসে আমরা ড্রপ ক্যাপ ক্লিক করে দিলাম এবং এই ড্রপ ক্যাপটা আরো বড় করব, যে কারণে ড্রপ ক্যাপ অপশন থেকে কয় লাইন পরিমাণ ড্রপ ক্যাপ হবে, 3 লাইনের পরিবর্তে 6 লাইন দিয়ে দিলাম, 6 লাইন পরিমাণ জায়গা ড্রপ ক্যাপ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ, যেটা পত্রিকায় থাকে কি না দেখবেন। এই যে পেজটা আছে, পেজের যেখানেই থাকি না কেন, আমরা ডিরেক্টলি ইনসার্ট থেকে, ইনসার্ট না তো রেফারেন্স থেকে ইনসার্ট ফুটনোট ক্লিক করব। ফুটনোট ক্লিক করলে ফুটারে একটা নোট চলে আসে। নোট, আমরা কোনো একটা নোট লিখলাম, যে এটা ধরে নেই একটা পত্রিকার নাম, ডেইলি স্টার লিখে দিলাম, সাথে অন্যান্য আরও কিছু লিখে দিতে পারি যা মন চায় তাই। এরপরে বলল ফুটনোটের পরে এন্ড নোট ব্যবহার করা, এন্ড নোট ব্যবহার করব। ইনসার্ট এন্ড নোটটা চলে আসছে সবার শেষে আমরা এখানে লিখে দিই দ্যাট ডকুমেন্ট এন্ড। এখানে লেখালেখি ভিন্ন কিছু হবে। তো আমাদের এন্ড নোট ব্যবহার করাটা হলো, ফুটনোট ব্যবহার করাটা হলো, ফুটনোটটা প্রথম পেজের ফুটারে,
যদি এই পেজে থাকা অবস্থায় ফুটনোট ব্যবহার করি তাহলে এই পেজের ফুটারেও ফুটনোটটা অ্যাড হবে। তো ফুটনোট আমাদের আর অ্যাড করার দরকার নাই। আমরা কি করব, লিংক আমরা এইখানে একটা ভিডিও দিব, ভিডিওর লিংক দিব। ক্লিক হেয়ার ফর ইউটিউব, এইখানে একটা লিংক দেবো ইউটিউবে। এই ইউটিউবটুকু ক্লিক করে ইনসার্ট মেনু থেকে লিঙ্কে ক্লিক করব। এইখানে অ্যাড্রেসের জায়গায় www.youtube.com লিখে দিলাম এবং ওকে ক্লিক করে দিলাম। এটা একটা লিঙ্ক হয়ে গেল। তো আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করলাম, এন্ড নোট ফুটনোট ব্যবহার করলাম। এবার হচ্ছে বুকমার্ক ব্যবহার করব। আমরা কোনো একটা জায়গা, কোনো একটা লোকেশন, হয়তো এই লোকেশনটাকে ক্লিক অনলাইন ভিডিও, এইটুকু আমি বুকমার্ক করব। ক্লিক করলাম, বুকমার্ক সিলেক্ট করলাম, বুকমার্কের নাম লিখলাম অনলাইন ভিডিও, এবং অ্যাড তো চলে আসার কথা, অ্যাডটা তো আসছে না। ও আচ্ছা, এখানে বুকমার্কটা আচ্ছা এখানে আসছে না কেন? আচ্ছা আচ্ছা, বুকমার্ক নামটা লিখলেই আসবে, ঠিক আছে। এই জায়গাটুকু, এই জায়গা না, আমি এইটাই করব। এই জায়গাটুকু আমি বুকমার্ক হিসাবে অ্যাড করে এইখানে নাম দিব, নাম লিখলে চলে আসবে অনলাইন ভিডিও। এবং আচ্ছা, এই বুকমার্কে স্পেসটা নিবে না, এই জন্য আসছে না। স্পেসের পরিবর্তে হাইফেন নিবে, মানে কোনো স্পেস নিবে না, অথবা আন্ডারস্কোরটা নেবে। ক্লিক করে অ্যাড ক্লিক করে দিলাম। এই জায়গাটাও এটুকু আমি বুকমার্ক করব। ক্লিক করলাম, বুকমার্ক অ্যাড করে ওই নামের পরিবর্তে ওই নামটা দিয়ে অ্যাড ক্লিক করে দিলাম। আমাদের দুইটা বুকমার্ক হলো, ঠিক আছে। আমরা মনে রাখতেছি দুইটা বুকমার্ক হলো। এই বুকমার্ক আমরা ব্যবহার করতে পারবো নেভিগেশন প্যান, যেটা দেখলাম। এই নেভিগেশন প্যান থেকেও আমরা আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে না বুকমার্কটা, আমরা বুকমার্কটা পাবো একটা পার্ট, যেটা হচ্ছে রেফারেন্সের একটা অংশ, টেবিল অফ কন্টেন্ট। এটা আপনাদের দেখানো হয় নাই, বা এটা আপনাদের প্রয়োজন নেই, এই জন্য দেখানো হয় নাই। তো বুকমার্কটা আমরা কোথায় পাবো? বুকমার্কটা আমরা যে কোনো জায়গায় লিঙ্ক করাতে পারবো। এই জায়গাটায় আমরা লিঙ্ক করাবো অনলাইন ভিডিও। ওই যে লেখাটা অনলাইন ভিডিও লেখাটা, ওই লেখাটা আমি এইখানে লিঙ্ক হিসাবে নিব। ক্লিক করলাম, ইনসার্ট লিঙ্ক, লিঙ্ক হিসাবে আমি ওই লেখাটা এইখানে ক্লিক করলে ওই অনলাইন ভিডিওতে চলে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তা আমার এবার ওয়েবসাইটের কোনো অ্যাড্রেস দিব না, এবার দিব প্লেস ইন দিস ডকুমেন্ট। এই ডকুমেন্টসের অন্য কোনো প্লেস, এটা হচ্ছে প্লেস ইন দিস ডকুমেন্ট। আমি এই অনলাইন ভিডিওটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। তো এই মুহূর্তে এটা একটা লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এটার উপর ক্লিক করি, আমার এখানটায় নিয়ে আসে। বুঝতে পারছেন? যদিও বুকমার্ক আপনাদের করতে হবে না, কিন্তু বুকমার্কটা আপনি জানা থাকলে আপনি ব্যবহার করতে পারবেন। তো এবার হচ্ছে সবকিছু কাজ ঠিকঠাক মতো করে কিনা সেটা চেক করা। তো আমাদের হিন্ডন ফুডনোট সব দেয়াই আছে, হাইপার লিঙ্ক দেওয়া আছে, চেক করলাম মাত্র যে চলে গেছে কিনা, নাকি? যেমন এইখানে ক্লিক করলে যে চলে আসছে কিনা, এটা ঠিকঠাক কাজ করতেছে, এটাই। তো আমরা কি এটাও বুঝছি? টাস্ক 6 কমপ্লিট। এটাকে সেভ করে নেই টাস্ক 6 হিসেবে। এরপরে টাস্ক 7 কি? টাস্ক চেঞ্জ অন রিভিউ অ্যান্ড কোলাবোরেশন সেটআপ। একটি ডকুমেন্টের রিভিউ বলতে এই ডকুমেন্টটা ঠিক আছে কিনা, কাউকে তো রিভিউ করতে দিব, তাই নাকি? তো সে এই কোলাবোরেশন বলতে কি বোঝায়? রেকর্ড করি, এতক্ষণ কিন্তু রেকর্ড হয় না, এই মানে এই কথাটুকু। ট্র্যাক চেঞ্জটা আমরা ওই জায়গাটায় অন করে দিব, এবং 5টা কমেন্ট দেখাইতে বলছে, এবং অ্যাকসেপ্ট রিজেক্ট চেঞ্জ দেখাইতে বলছে। আমাদের 7 নাম্বার টাস্ক এটাই ছিল। তো আমরা এই আমাদের লেখালেখি, তাই নাকি? আমি এই লেখাটা কাউকে দিব,
সবার শুরুতে করব কি ট্র্যাক চেঞ্জ অন করব। ট্র্যাক চেঞ্জটা কোথায় থাকে জানি? রিভিউর, যেহেতু আমাদের টাস্ক নেমই ছিল রিভিউ অ্যান্ড কোলাবরেশন, তাহলে কি আমাদের ধরে নিতে হবে এটা রিভিউ মেনুতেই থাকে। রিভিউতে আছি আমরা। রিভিউতে কি কি আছে? ট্র্যাক চেঞ্জের, ট্র্যাকিং এর একটা গ্রুপ আছে এবং চেঞ্জেসের একটা গ্রুপ আছে, কমেন্টের একটা গ্রুপ আছে। এই তিনটা গ্রুপের কাজ এখন, তাই নাকি? তো তিনটা গ্রুপের কাজ হলে ট্র্যাক চেঞ্জটাকে জাস্ট ট্র্যাক চেঞ্জ ক্লিক করে দিলাম। ট্র্যাক চেঞ্জ কিন্তু এই মুহূর্তে অন, তাই নাকি? অন করে ফাইলটাকে সেভ করলাম, সেভ করে ফাইলটাকে কাউকে দিব নাকি? তো অন করলাম, সেভ করলাম, ফাইলটাকে কাউকে দিয়েছি। মনে করেন আমার কাছে ফাইলটা আসছে এই মুহূর্তে, দিলে তো এভাবেই ওপেন করার পর এটাই আসবে। তো এই মুহূর্তে সে একটা কমেন্ট অ্যাড করবে। এই লাইনটা লেখার সময় বা কোনো একটা লাইন পড়তে পড়তে আসার পরে সে দেখলো যে এই জায়গাটায় কোনো একটা পরিবর্তন দরকার, এই জায়গাটা এইটুকু পরিবর্তন করে অন্য কিছু দরকার, সেটা যে কোনো কিছু হতে পারে। তো সে এখানে নিউ কমেন্ট ক্লিক করবে। নিউ কমেন্ট, ওই লাইনের এখানে কার্সর, নিউ কমেন্ট এখানে সে এই লাইনটা লিখে অথবা ওই লাইনটার পরিবর্তে অন্য কোনো লাইন লিখে সে লিখে দিল, হাবি জাবি যা লেখার থাকে লিখে দিল, তাই নাকি? একটা কমান্ড হয়ে গেল। তারপরে আবার উপর থেকে পড়তে পড়তে এইখানটায় দেখলো যে এই হোয়েন লেখাটার প্রয়োজন নাই, সে এখানে একটা আবার আরেকটা কমেন্ট দিল। হোয়েনের পরিবর্তে সে চাইলো হোয়ার ব্যবহার করি নাকি, বা টাইম ব্যবহার করি বা অন্য কিছু ব্যবহার করি, সে বলে দিল। দুইটা কমেন্ট আমরা করলাম নাকি? এরপরে এই জায়গাটায় ডকুমেন্টের পরিবর্তে সে চাইলো যে ডকুমেন্ট আমি ব্যবহার করব না, আমি এখানে ফাইল নামটা ব্যবহার করব। নিউ কমেন্ট দিয়ে ডকুমেন্টের পরিবর্তে সে লিখে দিল ফাইল, কমেন্ট করলো কিন্তু সে। এখন সে আবার মনে করলো এই প্রফেশনালি এই কথাটা আমার টোটালি রাখারই দরকার নাই, আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিল, ডিলিট করে দিল, আমি কিন্তু ডিলিট করে দিলাম। এরপরে মনে করলো এই লেখাটি গ্যালারিস এরপরে আরও কিছু অ্যাড করা দরকার, এনিথিং যা কিছু মন চায় অ্যাড করা দরকার। সে করলো তার মতো করে, করার পরে ফাইলটা আপনাকে দিল। তো ফাইলটা আপনাকে দিল, আমরা কিন্তু একটার সাথে কয়েকটা কাজ দেখে নিচ্ছি। ট্র্যাক চেঞ্জ অন আমরা করেছি 5টা কমেন্ট, আমরা 2টা 3টা যাই করছি 5টাও করতে পারবো, 2টা পারলে 5টাও পারবো, 10টাও পারবো। এবার অ্যাকসেপ্ট রিজেক্টটা দেখাবো, তাই নাকি? আমাদের এই 2টা কমপ্লিট। অ্যাকসেপ্ট রিজেক্ট এইটা আমরা একটু দেখাবো। এই আমাদের ফাইল আমাদের কাছে দিয়ে দিল সেভ করে তার মতো করে। আবার আমরা ওপেন করার পর দেখতেছি এভাবেই ওপেন আছে। আমরা দেখলাম এই কমেন্টটা দিচ্ছে, সে দিতে পারে না, সে কমেন্ট অনুযায়ী সে টাইম কথাটা লিখছে। এরপর আমি চিন্তা করে দেখলাম যে কমেন্টের পরিবর্তে টাইমটা হয়তো ভালো দেখায়, আমি লিখে দিলাম এখানে টাইম। ঠিক আছে, আমাদের কিন্তু কমেন্ট এখানে নাই, চলে গেছে কমেন্টটা। এরপরে এই জায়গাটায় ডকুমেন্ট কথাটা সে পরিবর্তন করে ফাইল লিখে যাচ্ছে। আমি ভাবছি যে ডকুমেন্টস কথাটাই ঠিক আছে, আমি এটাকে রিসলভ ক্লিক করে দিলাম, সলভ হয়ে গেছে, ধরে নিলাম সলভ হয়ে গেছে। এটাকেও যা দিছে আমি রিসলভ দিয়ে দিলাম। তো এবার অ্যাকসেপ্ট রিজেক্টটা দেখব। শো মার্কআপ ক্লিক করলে অনেক অপশন আছে, রিভিউ প্যান থেকে এই রিভিউ প্যানটা ওপেন হয়। এর পাশে কি কি করেছে সে কিন্তু দেখা যাচ্ছে রিভিশনগুলো রিভিউ প্যান থেকে। এই জাস্ট এটাই ক্লিক করলে রিভিউ প্যান, আমাদের রিভিউ প্যানের দরকার নাই। এই মুহূর্তে আমরা কি করব, অ্যাকসেপ্ট রিজেক্টটা দেখাবো, তাই নাকি? অ্যাকসেপ্ট রিজেক্টটা না, তো অ্যাকসেপ্ট রিজেক্ট তার বাঁ পাশে চেঞ্জেস নামের একটা অপশন পাওয়া যাচ্ছে। এইখানে দ্বিতীয়টা হচ্ছে রিজেক্ট, প্রথমটা হচ্ছে অ্যাকসেপ্ট। এখন কোনটা অ্যাকসেপ্ট করব? এই যে প্রথম এই যেটা, এটা যদি অ্যাকসেপ্ট করি, ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলাম। পরেরটা এই যে প্রফেশনালি কথাটা আমাদের ছিল লেখা, আমরা কিন্তু কেটে দিয়েছি, যে কারণে দেখাচ্ছে কিন্তু কাটা আছে। আমি যদি এটা রিজেক্ট করে দেই তাহলে আমার প্রফেশনালি কথাটা চলে আসবে, আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে প্রফেশনালি কথাটা কেটে যাবে। তো আমি এটা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করলাম, প্রফেশনালি কথাটা নাই।
এই যেটা এটা কি একটা মানে অবাস্তব কিছু দিয়ে দিছে, এটা আমি কোনো মাতেই রিসিভ করব না, তাই নাকি? এটা করব কি রিজেক্ট। এর পরেরটা এটা অ্যাকসেপ্ট। এরপরে ওই হোয়েন এর পরিবর্তে টাইম এটাও করে দিলাম অ্যাকসেপ্ট। মানে বাকি সব মোটামুটি অ্যাকসেপ্ট করলাম। আমি রিজেক্ট করলাম কোনটা? রিজেক্ট করলাম ওই যে হিজিবিজি একটা জিনিস লেখা দিছে ওইটা, ওই জিনিসটা লেখা ছিল এখানে, আমাদের কি আছে? আমি রিজেক্ট করলাম। প্রফেশনালিটা আমি অ্যাকসেপ্ট করলাম। প্রফেশনালি কথাটা হয়তো এই এর কোনো একটা জায়গায় ছিল, ওইটা কিন্তু নাই। তো অ্যাকসেপ্ট রিজেক্টের কাজটা এইটুকুই। বুঝতে পারছি ব্যাপারটা? এটা হচ্ছে যখন কোলাবরেশন করবেন, কারো কাছে আপনার ফাইলটাকে রিভিউ করতে দিবেন, তখন আপনার এই অ্যাকসেপ্ট রিজেক্ট ব্যাপারটা করতে হবে। তবে অবশ্যই ট্র্যাক চেঞ্জটা অন করে দিতে হবে। ট্র্যাক চেঞ্জ অন না করলে এটা করা যাবে না, কারণ ট্র্যাক চেঞ্জ অন যদি না করেন তাহলে তো আপনার ডকুমেন্টকে ট্র্যাক করতে পারবে না যে কি করতেছে ডকুমেন্টে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে। আচ্ছা, আপনাদের ব্রেক টাইম থাকবে এখন। আমাদের 8 নাম্বার টাস্ক হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন করতে হবে এবং পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে, পিডিএফ করতে হবে লেআউট ঠিক রেখে। তো আমাদের যে ফাইলটি আছে, আমরা ধরে নিই এই ফাইলটা নিয়েই আমরা কাজ করব, তাই নাকি? এই ফাইলটা নিয়ে যদি কাজ করি, আচ্ছা এটা তো ছিল কত, 7 নাম্বার, 7 নাম্বার হিসাবে সেভ করে নেই আগে। এরপরে করব 8 নাম্বার। তো 8 নাম্বার করার ক্ষেত্রে আমরা একটু দেখি আবার এডিটিং রেস্ট্রিকশন, তারপরে কি পাসওয়ার্ড প্রোটেক্ট। এই আমাদের ফাইল নাকি? আমরা তো সবাই বুঝি ফাইল যেভাবে মন চায় সেভাবে তৈরি করতে পারি। ফাইলটা তৈরি করলাম। এইটাই রেফারেন্স মেনুতে যদি আসি, সরি রিভিউ মেনুতে, রিভিউ মেনুতে এই যে বিভিন্ন মেনু, এর পাশেই দেখা যাচ্ছে রেস্ট্রিকশন এডিটিং। এটার একটা গ্রুপ আছে, যে গ্রুপের নাম কি প্রোটেক্ট গ্রুপ। এখান থেকে প্রোটেক্ট গ্রুপে এটুকু পাওয়া যায়। যদি এক্সেল পাওয়ার পয়েন্টে যাই সেখানে প্রোটেক্ট গ্রুপে আরও অনেক কিছু পাবো। তো প্রোটেক্ট গ্রুপে শুধু রেস্ট্রিক্ট এডিশন থাকে, এটা ক্লিক করে ওই রেস্ট্রিক্ট এডিটিং এটা অন করে দিতে পারি। তো যেটা আমরা কিছু সময় আগে কাজ করেছিলাম রেস্ট্রিক্ট এডিশন নিয়ে, এডিটিং নিয়ে, তাই নাকি? তো এখানে রেস্ট্রিক্ট করব কি কি, সেটা কিন্তু এখানে টিক দেওয়া যায়। অথবা এখান থেকে যদি না করে আমরা ফাইল মেনু থেকে ইনফোতে যাই, তাহলে প্রোটেক্টের এখানটায় কিন্তু রেস্ট্রিক্ট এডিটিংটা পাওয়া যায়। এটা ওই একই জায়গায় নিয়ে আসে নাকি? তো আমরা রেস্ট্রিক্ট এডিটিং করলাম, এরপরে বললো পাসওয়ার্ড প্রোটেক্ট করতে বলছে। রেস্ট্রিক্ট এডিটিং তো বুঝলাম নাকি? পাসওয়ার্ড প্রোটেক্টটা দেখি। আমরা ফাইল মেনুতে যাব, ইনফোতে যাব, ওই একইভাবে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিব, আবার রিটাইপ পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ড দিব, দিয়ে ওকে ক্লিক করলে পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। হবে আমাদের সেভ করতে হবে, সেভ না করলে থাকবে না কিন্তু। সেভ ক্লিক করলে পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। হয়েছে কি না আমরা একটু চেক করি, চেক করার দরকার আছে না? আমরা আমাদের ফোল্ডারে যাই যেখানে আমরা কাজ করি, ওয়ার্ড ফাইল ক্লাস 22, এই হচ্ছে 8 নাম্বার টাস্ক। ওপেন করতে গেলেই পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ড দিলে ওকে ক্লিক করলেই ফাইলটা ওপেন হবে। তো ফাইল আমাদের ওপেন হলো, আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করলাম, রেস্ট্রিক্ট এডিটিং করলাম। এবার হচ্ছে পিডিএফ এক্সপোর্ট, লেআউট ঠিক রেখে। লেআউটে আমাদের এই যেভাবে আছে, এই এখন যেভাবে দেখা যাচ্ছে, কন্ট্রোল পি ক্লিক করলে কি প্রিন্ট প্রিভিউটা দেখা যায়। প্রিন্ট প্রিভিউতে আমাদের এই পাশে একটা পার্ট দেখা যাচ্ছে, তাই না? কিসের পার্ট বলতে পারেন? কমেন্টের পার্ট। তো আমাদের তো কমেন্টের পার্টের দরকার নাই।
কমেন্টের এই যে শো কমেন্ট ক্লিক করলে কমেন্টের পার্টটা চালু থাকে, শো কমেন্ট ক্লিক উঠাই দিলে আচ্ছা তারপর এখানে আমাদের দেখা যাচ্ছে এটা দেখা যাওয়ার কারণ ছিল না, যাই হোক ডিলিট করার তো প্রয়োজন আছে, এখানে থাকলে কমেন্টটা দেখা যাবে। এই ডিলিট ক্লিক করলে কমেন্ট ডিলিট হবে, এটার ক্ষেত্রে ওই ডিলিট ক্লিক করলে কমেন্ট ডিলিট হয়ে যাবে। কমেন্ট ডিলিট হয়ে গেলে আমরা আর কোনো কমেন্ট থাকলো না, আর কোনো কমেন্ট না থাকলে এই শো কমেন্টটাকে আর দেখা যাবে না। তো এই এখন যেভাবে আছে কন্ট্রোল পি ক্লিক করলে প্রিন্ট প্রিভিউটা দেখা যায়। এই প্রিন্ট প্রিভিউতে আমাদের যেভাবে দেখা যাচ্ছে এইভাবেই যেন আমাদের একটা পিডিএফ ফাইল হয়। তো এজন্য আমরা পিডিএফ ফাইল তো সবাই তৈরি করতে পারি, তাই না? আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ, ব্রাউজ, এখান থেকে কোন জায়গায় সেভ করবো সেটা, আর পিডিএফ পিডিএফ ক্লিক করে সেভ ক্লিক করে দিলেই আমাদের পিডিএফ হয়ে যাবে। এখন এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে দিস ডকুমেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকার পরেও আমরা পিডিএফ করতে চাই কিনা সেটা চাচ্ছে, এবং এটাও একটা ওয়ার্নিং দিছে যে আমরা ডকুমেন্ট করার পরে মানে পিডিএফ করার পরে সেখানে কোনো পাসওয়ার্ড থাকবে না। আমরা জাস্ট ওকে ক্লিক করলাম এবং সেভ করে নিলাম। তো এবার একটু আমরা আমাদের জায়গাটা দেখি, এই যে ফাইলটা তৈরি হয়েছে এটাই তো, এই ফাইলটাই কিন্তু কোনো পাসওয়ার্ড নেই, কিন্তু চাইলে আমরা পিডিএফেও পাসওয়ার্ড দিতে পারি। আমরা কি সেটা দেখেছি? সেটা দেখব। আচ্ছা, সেটা দেখার জন্য আমাদের ফাইলটাকে ওপেন করতে হবে তো, তাই না? ওপেন করলাম, পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে অলরেডি, এখনও আমরা পাসওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই। আগে কোন জায়গায় বাদ দেবো? ওই একইভাবে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড যেটা আছে ওটা ডিলিট করে ওকে ক্লিক করে দিলে, সেভ ক্লিক করে দিলে পাসওয়ার্ড বাদ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার পাসওয়ার্ড বাদ হয়ে গেছে, ভালো কথা, কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড ভাবে আমি একটা পিডিএফ সেভ করব, এটা কিন্তু অ্যাডভান্স আরেকটা কাজ, এটা কিন্তু আপনাদের কোনো টপিকেই নাই। আমরা একইভাবে যেভাবে পিডিএফ হিসাবে যায় ওইভাবে গেলাম, সবাই এখানে পারি আসতে, অপশনে তো যাইতে পারি সবাই, এখান থেকে কোন পেজটাকে করতে চাই সেটাও পারি নাকি? তো এই জায়গাটায় একটু দেখেন লক্ষ্য করে, যা যা আছে সব শেষে একটা অপশন আছে, এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড, ক্লিক করে দিলাম, এরপর ওকে দিলাম। পাসওয়ার্ডটা এবার চাইতেছে কি পাসওয়ার্ড দিয়ে আমি এটা প্রোটেক্ট করব। আমি একটা পাসওয়ার্ড দিলাম, রিটাইপে আবার পাসওয়ার্ডটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম, এবং পাসওয়ার্ড বলছে মাস্ট বি 6 ক্যারেক্টার, মানে কমপক্ষে 6টা সংখ্যা হবে, মানে 6টা থেকে 32টার মধ্যে হতে হবে। একটা ওয়ার্নিং দিল, আমি এই জন্য 6টা নাম্বারের আরেকটা পাসওয়ার্ড দিয়ে ওকে ক্লিক করলাম, এরপর সেভ ক্লিক করলাম। অলরেডি এই নামে একটা ফাইল আছে, আমি ফাইল নামটাকে চেঞ্জ করে পাসওয়ার্ড লিখে দিলাম আর কি। তো এই ফাইলটা আমাদের কি এখন ওপেন হচ্ছে না? আমরা একটু দেখি, আমরা পিডিএফ হিসেবে সেভ করলাম প্রথমে এইটা, পরে এইটা, এটা কি আমাদের ওপেন হয়ে যাচ্ছে? আর এইটা ওপেন করতে গেলেই একটা পাসওয়ার্ড চাচ্ছে, এটা ওই যে নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে ওপেন করতে হবে। তো পিডিএফ এর পাসওয়ার্ডটা খুবই ক্রিটিক্যাল, একবার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আর যদি পাসওয়ার্ড কোনোভাবে না জানে এটা ক্র্যাক করাটা সহজ না। ক্র্যাক করা বুঝেন? আচ্ছা, তো ক্র্যাক করাটা খুবই কঠিন, তো যে কারণে পিডিএফে কেউ পাসওয়ার্ড দিয়ে সেভ করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমরা দেখি পাসওয়ার্ড প্রোটেক্ট, এটা তো শেষ, তাহলে 8 নম্বর টাস্ক নাকি? 9 নম্বর কি? ব্রোক পাসওয়ার্ড সেট করার সময় পাসওয়ার্ডটা ওইটা অফ করে দিলেই হয়ে যাবে, টিক চিহ্নটা বাদ দিয়ে দিবেন, যেমন এই সেভ অ্যাজ ডকুমেন্ট অপশন, এটা ন্যাচারালি থাকবে না ঠিক, যদি কেউ করতে চাই সেট পিডিএফ করলে ওটা আর কোনোভাবেই করা যাবে না, ওই ডকুমেন্ট পরবর্তীতে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে গেলেও কাজে লাগানো যাবে না। এমন হয় না, আপনার পিডিএফ থেকে ডকুমেন্ট জেপিজি কনভার্ট করবেন অথবা পিডিএফ কোনো জায়গায় ইম্পোর্ট করবেন, তো ওই সব জায়গায় ওই পাসওয়ার্ড প্রোটেক্টেড সহ যে পিডিএফ আছে ওগুলো কাজ করবে না।
কপি করার কোনো অপশন নাই, ওটা শুধু খুব সেনসিটিভ কোনো তথ্য যদি কাউকে দিতে চান সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেক্ট করে তাকে দিবেন এবং পাসওয়ার্ডটা তাকে অন্য কোনো ওয়েতে বলে দিবেন। আপনাদের টপিকের বাইরে কিছু আলোচনা করি, রেকর্ড হয় না, যাই হোক রেকর্ড না হলেও আমরা এটুকু বুঝতে পারছি তো যে কাস্টমাইজ আমরা নিজের মতো করে করলাম। এরপর হচ্ছে ফন্ট স্পেসিং কালার নির্দিষ্ট থাকবে। ফন্ট স্পেসিং কালার এটা নির্দিষ্ট থাকবে কিভাবে? এই মুহূর্তে আমাদের যদি এইটুকুর কালার ভিন্ন আছে, এই যেমন এটা কালার ভিন্ন হয়ে গেছে না, আমি চাই সব নির্দিষ্ট এক কালার হবে, সম্পূর্ণ অল সিলেক্ট করে এখান থেকে একটা কালার করে দিলাম, সব জায়গায় এক কালার হয়ে গেল। অন্য কোনো কালারও তো করতে পারবো চাইলে, তাই না? এটাই। এরপরে পুরো ডকুমেন্ট শুধু স্টাইল ব্যবহার করবে। স্টাইল তো কয়টা করলাম, আরও তো করতে পারি, যত করব তত হবে। তো ক্লিয়ার এটা? আচ্ছা, মাল্টি লেভেল নাম্বারিং, এটা এবার দেখি। কাস্টম মাল্টি লেভেল লিস্ট করতে হবে, হেডিং এর সাথে লিঙ্ক করা, তাই তো? এবং লেভেল ভাঙলে ঠিক করে আনো। এই যে হেডিং এর সাথে লিঙ্ক করা, আমরা যে ফাইলটায় কাজ করতেছি এটাই আমরা করব। এর আগে দেখি আগে কাস্টম মাল্টি লেভেল লিস্ট। কাস্টম মাল্টি লেভেল লিস্টটা আগে তৈরি করি, ঠিক আছে? এটা ড্রপ ক্যাপটা বাদ দিয়ে দেই, এটা ভালো দরকার নাই। আমি সবার উপরেই মাল্টি লেভেল লিস্টটা তৈরি করি। ইনসার্ট, ইনসার্ট না তো, হোমে এখান থেকে মাল্টি লেভেল লিস্ট ক্লিক করে একটা তৈরি করে নেই, এটাই সিলেক্ট করে নেই। নিলে ঢাকা লিখলাম, ট্যাব দিয়ে সামনে এসে ঢাকার মধ্যে সাভার, মানিকগঞ্জ, গাজীপুর। এখন আমি যাব ওইটার লেভেলে, রাজশাহীতে যাব, রাজশাহীর পরে যাব বরিশালে, তারপরে খুলনা, খুলনার আন্ডারে যাব সাতক্ষীরা, যশোর। এই যে মাল্টি লেভেল লিস্টটা করলাম, এটা তো মাল্টি লেভেল লিস্ট, তাই নাকি? সবাই এটা পারি? মানিকগঞ্জের আন্ডারে বা সাভারের আন্ডারে যদি কোনো জায়গায় যেতে চাই তাহলে এখানে এসে আরেকটা ট্যাব দিব। এরপরে এখানে লিখবো কি, সাভারের আন্ডারে হতে পারে বিরুলিয়া, একটা জায়গার নাম। আশুলিয়া আলাদা, বিরুলিয়া আছে। তারপর হচ্ছে ব্যাংক টাউন নামের একটা জায়গা আছে। তারপরে বিভিন্ন জায়গার নাম আর কি। আমাদের ম্যাডাম থাকতো কোথায় জানো না, ম্যাডামের নামটাও তো এখানে লিখে দিলাম, আকুপাড়া জায়গার নাম। তো এই যে মাল্টি লেভেল লিস্টটা করলাম, তাই নাকি? মাল্টি লেভেল লিস্ট যদি কোনোভাবে একটা ভেঙে যেত, আমরা একটু দেখবো ভেঙে গেলে কেমন হয়। এভাবে হতে পারে না? হ্যাঁ। তো এবার আমরা আমাদের এই আকুপাড়াকে নিতে হবে এটার লেভেলে, তাই নাকি? 3 নম্বরে। তো এটা কি 3 নম্বরে আছে? এটা কোনোটাই নাই। তো এটাকে তখন মাল্টি লেভেল লিস্টে এখান থেকে নিতে গেলে হবে না, নিতে গেলে এমন হয়ে যাবে। তো এমন হয়ে গেলে তো হবে না, আমাদের তো এমন হওয়ার কথা ছিল। একটা ট্যাব দিলাম, এমন হওয়ার কথা ছিল না, ট্যাব দিলে শুরু থেকে দেখাচ্ছে। তো যে কারণে এইটার নিচে এসে যদি আমরা একটা এন্টার দেই তাহলে ওটার নিচে চলে আসে, এবং এই লেখাটাকে প্রয়োজনে চাইলে কাট করে বা কপি করে এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, যাই হোক, এটা এটা আমরা স্বাভাবিকভাবে পারবো, এটা তেমন কোনো ইস্যু না। হেডিং এর সাথে লিঙ্ক করা, এই ব্যাপারটা একটু দেখা দরকার না?
আমরা এটা তো পারছি, কাস্টম মাল্টি লেভেলটা করেছি, লেভেল ভাঙলে ঠিক করা এটাও আমরা বুঝতে পারছি। হেডিং এর সাথে লিঙ্ক করা এটা একটু দেখি। এই জায়গায় যে হেডিংগুলো আছে, মনে করি এই হেডিংটা ছিল ঢাকা নিয়ে, এইটা ছিল, এটা ছিল রাজশাহী নিয়ে, টোটালটা রাজশাহী হবে, হতে পারে না? পারে কি না? এইটা ছিল বরিশাল নিয়ে, তো এবার আমরা একটু লিঙ্ক করব। কোথায় লিঙ্ক করব? এগুলোর সাথে। যেমন ঢাকা ক্লিক করলে, ঢাকার এখানে ক্লিক করলে এই ঢাকা যেখানে শুরু এখানটায় চলে আসবে। এই ঢাকা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট থেকে লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে এই যে হেডিংগুলো, আচ্ছা এই হেডিংটা থাকার কথা, বাকিগুলো দেখাচ্ছে না হেডিং হিসেবে। আচ্ছা আমি একটু হেডিং করে নিই আরো, এখানে একটা হেডিং করি। হেডিং করার জন্য একদম সম্পূর্ণ আলাদা একটা লাইন করে নিলে আরো সুন্দর হয়। এই অ্যাপেয়ার নামে একটা হেডিং করলাম। আচ্ছা হেডিংটা আগেরগুলো যেগুলো দেখলাম এগুলো হেডিং হয় নাই, হেডিং হলে এরকম একটা চিহ্ন থাকবে। হ্যাঁ, তো এবার দেখি এইটা একটা হেডিং করি, হেডিং 3 করলাম এটা। তো রাজশাহীর এটাকে একটা হেডিং করি, এরপরে বরিশালের এটাকে একটা হেডিং করি। ওকে, তো আমাদের হেডিং যা যা করার করেছি, এই ঢাকার এইটুকুতে সিলেক্ট করে আমরা ইনসার্ট থেকে লিঙ্কে যাব, লিঙ্ক থেকে এখান থেকে ঢাকা, ঢাকা হেডিং করলাম না? আচ্ছা আগে এই অ্যাপেয়ারটা ছিল মনে হয়, যাক অ্যাপেয়ারটা দিয়ে দিলাম। এরপরে বরিশালটাকে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে এই বরিশালটাকে সিলেক্ট করে দিলাম। আরো যদি দেই এই মুহূর্তে ঢাকার এখানে ক্লিক করলে, মানে অ্যাপেয়ার্স ওইটাকে করলাম তো, তাই না? ভুল করে এটা ঢাকা করে দেই, তাহলে হয়ে যায়। তো এবার দেখি বরিশালে ক্লিক করলে বরিশাল চলে আসছে। আবার যদি রাজশাহী তো করি না, ঢাকায় ক্লিক করি, ঢাকা চলে আসছে। রাজশাহী কি করেছি হিডিং? আচ্ছা যদি রাজশাহী করি তাহলে এইটুকু সিলেক্ট করে এখানে লিঙ্ক করি, রাজশাহী, এই যে রাজশাহী সিলেক্ট করে দিলাম। এবার রাজশাহী ক্লিক করি, রাজশাহী চলে আসছে। এইটা হচ্ছে লিঙ্ক করা, আমরা হেডিং এর সাথে লিঙ্ক করছি। তো আমরা এটাও পারবো মনে হয়। সেকশন বেসড হেডার লজিক, এটা হচ্ছে 4 পাতার ডকুমেন্টে ইভেন ওট হেডার আলাদা, প্রথম পেজে হেডার থাকবে না, সেকশন ব্রেক ঠিকভাবে কাজ করবে, 1 নাম্বারের সাথে একটা মিল আসবে, তাই নাকি? তা আমরা একটা কাজ করি, আগে ওই ফাইলটা তৈরি করি ওইভাবে। এটাকে আমি সেভ অ্যাজ করে 10 নাম্বার হিসাবে সেভ করে নেই। এরপরে এটা কত নাম্বার? আমরা যেটা দেখবো এখন এটা কত? 12। তো 12 হিসাবে সেভ করে নিই একটা। তো 12 হিসাবে 4 পেজের ফাইল যেহেতু বলছে, আমাদের এটা কয় পেজ হয়েছে? 3 পেজ নাকি? আচ্ছা তাই নাকি? 4 পেজের একটা কাজ আমাদের কি বলা হয়েছে, ইভেন্ট ওট পেজ এর হেডার আলাদা, আলাদা হেডার করার জন্য সেকশন আলাদা করা লাগতো, আমরা তো সেকশন আলাদা করিনি। যাই হোক আমরা করতে পারবো, প্রথম পেজে হেডার থাকবে না, সেকশন ব্রেক ঠিকঠাক মতো কাজ করবে, মানে মূল কাজটা হচ্ছে ইভেন্ট অ্যান্ড ওট পেজ, তাই নাকি? তা আমরা সেকশন ব্রেক দিব, এই প্রথম পেজের শেষে এসে এখানে একটা সেকশন ব্রেক দেই। আচ্ছা ফুটনোটটা ডিলিট করে দেই, ফুটনোট দরকার নাই এই মুহূর্তে।
তাই নাকি? 4 পেজের এই পেজের শেষে এসে আমরা একটা ব্রেক দেই, সেকশন ব্রেক। পরের পেজেও আমরা সেকশন ব্রেক দেই, সমস্যা নাই, দিই, কয়েকটা দিতে থাকি। এটাও আমরা সেকশন ব্রেক দিব, আরেকটা সেকশন ব্রেক দিলাম, 3টা সেকশন করে নিলাম, এখানে কিছু লেখা লিখে দিলাম। তো আমাদের সেকশন ব্রেক হয়তো অনেকগুলো হয়েছে, আমরা এটা কিভাবে বুঝবো? যদি না বুঝি তাহলে হেডার ফুটারটাকে ডাবল ক্লিক করে অন করলে বোঝা যাবে, এই যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, 4টা হেডার এবার বোঝা যাচ্ছে। তো আমাদের বলা হচ্ছে ইভেন্ট অ্যান্ড ওড পেজ আলাদা হেডার। আমরা লেআউটে আসছি, ব্রেকের এখান থেকে ইভেন্ট পেজ ক্লিক করে দিলাম, যেটা আগেই করা লাগতো। ইভেন্ট পেজ ক্লিক করে এখান থেকে সরাসরি সেকশন ব্রেক করা যায়। আচ্ছা, যাই হোক, আমাদের এই মুহূর্তে একটা সেকশন ওপেন করলাম, এই মুহূর্তে সেকশন 5টা হয়ে গেছে, ইভেন্ট পেজ, ওড পেজ, ইভেন্ট পেজ, ওড পেজ, এভাবে করে। তো আমাদের বলা হয়েছে প্রথম পেজে হেডার থাকবে না, এবং সেকশন ব্রেক ঠিকভাবে কাজ করে কিনা এটা দেখা। সেকশন ব্রেক প্রথম হেডার আলাদা হবে ইভেন্ট অ্যান্ড ওড পেজের ক্ষেত্রে। তা আমরা ইনসার্ট হেডার একটা দিয়ে দেই, এটিআই, এটা হচ্ছে আমাদের হেডার, একটু বড় করে দেই, ঠিক আছে, বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম, সেন্টারও করে দিলাম, বড় হাত করে দিলাম, হয়েছে কিনা? জোড় সংখ্যার গুলো এক হবে, বিজোড় সংখ্যার গুলো আলাদা হবে। হেডার ফুটারে এসে আমরা এই জোড় সংখ্যাটার দেখা যায় লিঙ্ক টু প্রিভিয়াসটা অলরেডি অফ আছে, এর পরেরটার কিন্তু এইটার সাথে এটা লিঙ্ক আছে, পরেরটা এটার সাথে এটা লিঙ্ক আছে, পরেরগুলো সবই লিঙ্ক আছে। ওই ইভেন্ট পেজ, ওড পেজটা সঠিকভাবে নিলে আমাদের এভাবে থাকতো না। তো আমরা প্রত্যেকটা লিঙ্ক টু কেটে দেই, প্রত্যেকটাই লিঙ্ক টু কেটে দেই। ডিফল্টভাবে অনেকগুলো কাটা আছে, অনেকগুলো কাটা নাই। এখন এই প্রথম পেজে আমরা যদি অন্য কোনো হেড দেই, এটিআই ও আন দিয়ে দিলাম, এটা লিঙ্ক টু প্রিভিয়াসটা দেখাচ্ছে মনে হচ্ছে, এটা দেখানোর কথা না। আচ্ছা, দুইটা একই সেকশন, এই জন্য দেখাচ্ছে। তো একটা পেজ এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে এবার সেকশন 2, এটাও সেকশন 2, এটা 3, এটা 3, এটা 4। মানে মোট কথা হচ্ছে একটা সেকশনে যেটা হবে ওই সেকশন বাদ দিয়ে পরের সেকশনের সাথে যদি লিঙ্ক না থাকে তাহলে সেটা হবে না। যেমন প্রত্যেকটা তাহলে লিঙ্কটাকে কাটতে হবে। এই পেজ 2 এ সেকশন 2 এর ক্ষেত্রে যেটা আছে, আর সেকশন 3 এর ক্ষেত্রে সেটা যদি না রাখতে চাই তাহলে এটা বাদ দিয়ে দেব, আর রাখতে চাইলে লিঙ্ক টু প্রিভিয়াসটাকে অন করে দেব। এইটুকুই কাজ। এখানে আমরা শুরুর প্রথমটা যা কাজ করেছি ওইটাই, আর কিছু না। ইভেন্ট বা ওড পেজ আলাদাভাবে করে আমাদের এভাবে করা লাগে না বা করার প্রয়োজন হয় না। আমরা একটু একটা সেকশনে চলে আসি, নতুন একটা ফাইল নেই, তারপর একটু দেখি। ইনসার্ট, নিউ, লেআউট, ব্রেক হচ্ছে ইভেন্ট পেজ, ব্রেক ওড পেজ, এভাবেও সেকশনটা নেওয়া যাচ্ছে আর কি। আমরা প্রথম যেটা করেছি এটা করলেই হবে। এখানে ইভেন্ট পেজ, ওড পেজ ম্যানুয়ালি দিতে হয়, ম্যানুয়ালি এটা দেওয়াটা স্বাভাবিকভাবে যেটা দেই সেটা দিলেই হবে। এবং প্রথম পেজে হেডার থাকবে না বলতে আমরা কি বুঝি, আমাদের দ্বিতীয় পেজে যদি হেডার দেই, লিঙ্ক টু প্রিভিয়াসটা অফ করে দেই, দ্বিতীয় পেজে কোনো একটা হেডার দিলাম,
এবং সেই হেডারটাকে যেভাবে মন চায় রাখলাম, কিন্তু প্রথম পেজে হেডার তো নাই, কারণ এই পেজে এসে এই লিঙ্ক টু প্রিভিয়াসটাকে অফ করে দিলাম। তো আমাদের যেটা ছিল সেটা কি হয়েছে, প্রথম পেজে হেডার থাকবে না, দ্বিতীয় পেজ থেকে হেডার আছে। তো এটা কি যদি হয় তাহলে সেকশন ব্রেক তো ঠিকমতো কাজ করে, আমরা সেটাও চেক করলাম। তাহলে কি এখানে আর কিছু আছে না বোঝার? এটা পারবেন না? প্রথমটা যেটা দেখছেন না, এই প্রথমটাকে ফলো করেন। প্রথমটা সেকশন ব্রেক যেটা, সেটা যদি আবার দেখানো লাগে তাহলে আবার দেখাই, নতুন করে নতুন ডকুমেন্টস নিয়ে নিউ ডকুমেন্টস নিলাম। এই মুহূর্তে নতুন ডকুমেন্টসে আছি আমরা। যদি কোনো লেখালেখি লেখার চাই লিখতে পারি, লিখেও নিলাম, দুই পেজ নিলাম। তো এই মুহূর্তে এই পেজের শেষে এসে যদি একটা ব্রেক দেই, সেকশন ব্রেক, এইখানে কিন্তু এটা আলাদা আরেকটা সেকশন হয়ে গেছে, যে বোঝা যাচ্ছে হেডার সেকশন 2। এরপরে এইখানে এসে শেষে এসে আরেকটা যদি ব্রেক দেই, তাহলে এখানে কিন্তু এটা সেকশন 3। এই যে ব্রেকটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এটাই আলাদা সেকশন করে ফেললাম। ইভেন্ট থেকেও নেওয়া যায়, ইভেন্ট থেকে নিলে ওটা ব্রেক হয়। মানে মোট কথা হচ্ছে এই যে ব্রেকটা ব্যবহার করি আমরা, এই যে ব্রেকটা ব্যবহার করি, এইটুকু হচ্ছে সেকশন ব্রেকের আন্ডারে, আর এইটুকু হচ্ছে নর্মাল পেজ ব্রেকের আন্ডারে। তো এই সেকশন ব্রেকের নেক্সট পেজ ব্রেক বলতে পরবর্তী পেজ ব্রেক হয়ে যাবে। কন্টিনিউস বলতে সেই থেকে কন্টিনিউসলি হবে। ইভেন্ট পেজ বলতে ওই লিঙ্ক টু প্রিভিয়াসটা কোনোটাই অফ থাকবে, কোনোটাই অন থাকবে। এইটা হচ্ছে এই দুইটার কাজ। তো এখানে আর তেমন কিছু না। এরপরে যেটা আছে রিপিট হেডার রো, এটা একটু দেখা দরকার না? রিপিট হেডার রো, এই রিপিট হেডার রোটা কাজ করবে তখনই যখন আমাদের একটা টেবিল থাকবে, বড় টেবিল থাকবে। যেমন আমরা একটা টেবিল ইনসার্ট করি, টেবিল বলতে আমি আপনাদের এইটাই একটা টেবিল আকারে নিয়ে আসি, ঠিক আছে? এটাই টেবিল আকারে নিয়ে আসি। টেবিল আকারে নিলে ভালো বুঝতে পারবেন। একটা টেবিল এখানে, তাই না? টেবিলটা কত বড় হলো? টেবিলটাকে আমরা যেমন খুশি তেমন সাজাতে পারি, এটা কোনো ব্যাপার না। তো এই যে টেবিলটা, আমি সব কালারগুলো বাদ দিয়ে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। টেবিল ডিজাইন থেকে সব শেডিং কালারটা বাদ দিয়ে দিই। আচ্ছা, এই আমাদের নাম, এটা হচ্ছে এডুকেশন, এবং এটা হচ্ছে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি এই হেডারটা দেখে আমি এই পেজটা পর্যন্ত সবাইকে বুঝতে পারলাম যে এই হচ্ছে তার নাম, এই হচ্ছে তার এডুকেশন, এই হচ্ছে মোবাইল নাম্বার। এটা দেখে সহজেই বোঝা যায়। পরের পেজটা এখান থেকে শুরু, এভাবে। হেডার নাই, হেডার আছে কি এখানে? হেডার বলা হয় কোনটাকে?
সবার উপরে এই যে যেটা আছে এটাই হচ্ছে হেডার। তো আমি চাই এই দ্বিতীয় টেবিলের এটাও এখানে হেডারটা থাকবে। যদি দ্বিতীয় টেবিলের পরে তৃতীয় টেবিল হতো, চতুর্থ টেবিল হতো, প্রত্যেক টেবিলে এই হেডারটা প্রয়োজন হবে। কোন হেডারটা? এইটা এইটা আমরা হেডার হিসেবে দিব। এটা দেওয়ার জন্য আমরা আসবো কি টেবিল লেআউটে। টেবিল লেআউটে এসে এই যে ডান পাশে রিপিট হেডার রো দেখা যাচ্ছে, এইটা ক্লিক করলে, জাস্ট ক্লিক করলাম আর কিচ্ছু না, শুধু ক্লিক করে দিলাম, আমরা দেখি দ্বিতীয় পেজে চলে আসছে। সিলেক্ট না করলেও সমস্যা নাই। এক তাহলে আপনার হেডার ছিল। এরপরে এটা বাদ দিই, একটু আমরা দেখি এই আমাদের টোটাল লেখা, তাই না? আমরা হেডার রো হিসেবে এই রোটাকেই একটু ডিলিট করে দিই। এই মুহূর্তে আমার কিন্তু এইটাকে হেডার ধরবে, তাই নাকি? এইটাকে ধরবে না, কারণ এই মুহূর্তে আমার এই টেবিলের হেডার কোনটা, এইটাকেই বোঝানো হচ্ছে টেবিলের হেডার। এবার যদি টেবিল লেআউটে এসে, আচ্ছা সিলেক্ট করে নিতে হবে মনে হয়, সিলেক্ট করে নিয়ে আমি যদি রিপিট হেডার রো ক্লিক করি, এবার কিন্তু ওইটা আসছে, কারণ হেডার হিসেবে আমাদের দেখছে এইটাকে, কিন্তু এটা তো বাস্তবে হেডার না। হেডার যেটা হবে সেইটা প্রত্যেকটা টেবিলের হেডারে যাবে, এইটাই বোঝানো হয়েছে এই রিপিট হেডার রো। এটা স্প্লিট টেবিল, হেডার রোটা বুঝছি সবাই? আচ্ছা, এরপর স্প্লিট টেবিলটা দেখি। স্প্লিট টেবিল বলতে কি বোঝায়? টেবিলটাকে আলাদা করা। এই আমাদের টেবিল, একটা টেবিলের ভিতরে সব। আমি চাচ্ছি প্রথম 5 জনকে নিয়ে একটা টেবিল হবে, পরের জনদের নিয়ে আরেকটা টেবিল। তো এই 5 জনের পরে 6 জনের যে কোনো একটা জায়গায় এসে, আমরা টেবিল লেআউটের মধ্যে থেকে স্প্লিট টেবিল ক্লিক করব। আমার স্প্লিট টেবিল ক্লিক করার পরে 5 জনের হয়ে গেছে, পরের টেবিল 6 থেকে শুরু হয়েছে আরেকটা টেবিল। ঠিক আছে, এটা হচ্ছে স্প্লিট টেবিল। এরপর সেল অ্যালাইনমেন্ট। সেল অ্যালাইনমেন্ট আমরা আলাদা করতে পারি, যেমন এই সেল অ্যালাইনমেন্ট কি লেফট আছে না, আমরা এটা রাইট করতে পারি না, সেন্টার করতে পারি। এখন যদি এরকম হয়, এখন মিডল করতে হবে। মিডল কোথায় থেকে করব? লেআউটে। লেআউটে হচ্ছে মিডল, এই হচ্ছে টপ, এই হচ্ছে বটম। তো এটা আমাদের প্রয়োজন হবে, কারণ সেন্টারটা আমাদের সবসময়ের জন্য, মানে হেডারটা অন্তত মিডলে সবাই রাখে, অন্যগুলো যেখানে থাকুক না থাকুক, যেভাবে যেটুকু সেল হবে তার মিডলে থাকবে। এখন যদি সবার ফোন নাম্বারটা বাঁ পাশ থেকে রাখতে চাই, তাহলে সব ফোন নাম্বার সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এল ক্লিক করলে হবে না? শিক্ষাগত যোগ্যতা রাখতে চাচ্ছি সেন্টারে, কন্ট্রোল ই ক্লিক করলাম, সেন্টার হয়ে গেল। সিরিয়াল নাম্বারটা রাখতে চাই মিডলে, কারণ সিরিয়াল নাম্বার তো মিডলেই হয়, তাই না? সিরিয়াল নাম্বার সিলেক্ট করে কন্ট্রোল ই। তো এই অ্যালাইনমেন্টগুলো কি করতে পারবো না? এইটাই বলা হয়েছে এখানে। এরপরে কি নেভিগেশন প্যান এবং হেডিং ধরে মুভ করো, বুকমার্ক দিয়ে দ্রুত জাম্প করো, তাই নাকি? আমরা এটা দেখেছি অলরেডি, কিন্তু দেখেছি কোথায় দেখেছি আমরা একটু দেখব। আচ্ছা, হেডিং 11 নম্বরে, 11 নম্বর তো সেভই করিনি। এই যে এইটা, এই যে জাস্ট ক্লিক করলে যে মুভ করে যাচ্ছি, এইটাই তো হেডিং দিয়ে মুভ করা। হ্যাঁ, এই যে চলে আসছি। এইটাই, এই বুকমার্ক সেভ করছি, এখন বুকমার্ক সেভ করি আবার প্রয়োজনে, এই ফাইলটাই কাজ করি। এই ফাইলটায় আমাদের সব লেখা কালো করে নেই। এই ফাইলটার এই অংশটুকুকে আমি বুকমার্ক করব। এইটাকে বুকমার্ক কিভাবে করব?
কোনটায় থাকে এটা? ইনসার্টে থাকে। বুকমার্ক ক্লিক করলাম, নামটাও দিয়ে দিলাম, থিম বুকমার্ক অ্যাড করে নিলাম। এই ইউটিউব এটাকেও বুকমার্ক করে নেব। বুকমার্ক নাম দিয়ে দেব ইউটিউব এবং অ্যাড ক্লিক করে দিলাম। এবার আমরা শুরুতে চলে আসি, এই সাভারের সাথে ইউটিউবটা অ্যাড করে দেই। এই ইউটিউবের মধ্যে আমরা লিঙ্ক করব ওই লেখাটাকে। কোনটা বলেন তো? এই বুকমার্কের মধ্যে যে লেখাগুলো আছে এই ইউটিউবটাকে লিঙ্ক করলাম। বিরুলিয়ার সাথে এখানে অন্য আরেকটা লিঙ্ক করব। কোনটা লিঙ্ক করব? থিমটাকে লিঙ্ক করব। প্রয়োজনে এটার নাম থিম দিয়ে দেই। তো এবার আমরা এই জায়গাটায় ক্লিক করলে সরাসরি ইউটিউবের এখানে চলে আসবে। মুভ, দ্রুত মুভ কি হচ্ছে? এই জায়গাটায় ক্লিক করব, থিমে চলে যাচ্ছে। দ্রুত মুভ করার বিষয়টা বুঝতে পারছি? তো হেডিং ধরে আমরা মুভ করছি। নেভিগেশন প্যান, নেভিগেশন প্যানটা কি এটা একটু দেখি। নেভিগেশন প্যান, এই যে লেখালেখি, কন্ট্রোল এফ ক্লিক করলে যে প্যানটা চালু হয় এটি হচ্ছে নেভিগেশন প্যান। এখানে আমরা সব পাবো, সার্চের অপশন পাবো, আমরা অপশনের মধ্যে থেকে ম্যাচ কেস সহ আর অন্যান্য অনেক কিছু আছে, এটা আমাদের প্রয়োজন হবে না। অ্যাডভান্স ফাইন্ড পাবো, আমরা নেভিগেশন প্যানে আসলে রিপ্লেসটা পাবো। আমরা এখান থেকে কোনো টেবিল খুঁজতে পারবো, কোনো গ্রাফিক ফাইন্ড করতে পারবো। গ্রাফিক ক্লিক করলাম, গ্রাফিকটা চলে আসলো। এখান থেকে আমরা কোনো টেবিল সিলেক্ট করব, যদি টেবিল থাকতো টেবিল চলে আসতো। আমরা এখান থেকে ইকুয়েশন সিলেক্ট করলে ইকুয়েশন চলে আসতো। তো এখন ইকুয়েশন আসে কিনা একটু চেক করি, একটা ইকুয়েশন কোথাও অ্যাড করি নাকি। এই জায়গাটায় আমরা একটা ইকুয়েশন অ্যাড করব। কোথা থেকে? ইনসার্টের এই যে ইকুয়েশন, কোন ইকুয়েশনটা অ্যাড করব? এইটাই করলাম, যা হোক এটাই ধরলাম একটা ইকুয়েশন। আবার প্রয়োজনে একটা কিছু সিম্বল অ্যাড করি, সিম্বল অ্যাড করলাম। এবার আমরা আমাদের শুরুতে চলে আসি, আমরা কন্ট্রোল এফ দিলাম। এবার এখান থেকে সরাসরি ইকুয়েশন ক্লিক করলাম, ইকুয়েশন চলে আসছে। সরাসরি আমরা অন্য কোথাও গিয়ে দেখি, অন্য কোথাও যাই, সরাসরি আমরা দিলাম সিম্বল, এখানে নাই। যদি ফুটনোট দেই, ফুটনোট থাকলে চলে আসতো। টেবিল যদি থাকতো টেবিলে চলে যেত। গ্রাফিক্সে গেলে গ্রাফিক্সে চলে আসবে। তো এই হচ্ছে নেভিগেশন প্যান। আমরা কি নেভিগেশন প্যান বুঝতে পারছি? এবার মেইল মার্জ যেটা, এটা দেখানোর কিছু আছে? সবাই পারি? যাক, সবার একটু জোরে বলছেন, ভালো লাগছে এটা শুনে, যে অন্তত এইটা পারেন সবাই। তো আমাদের তাহলে টোটাল কালো ছিল, মানে টোটাল লাল ছিল, সেখান থেকে সবুজ হয়েছে? হয় নাই? আচ্ছা, এখন এটা কিন্তু ভিডিও আকারে আছে, 1 ঘন্টা 23 মিনিটের একটা ভিডিও, আমি রেকর্ডটা অফ করতেছি। তো আরো যদি কিছু জানার থাকে বলেন, আমি রেকর্ডের ভিতর দিয়ে দিচ্ছি, এখনো রেকর্ড হচ্ছে। আর কিছু জানার নাই? আচ্ছা, আমি রেকর্ড ক্লোজ করলাম, আপনারা রেকর্ডটা দেখেন সবাই।